হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নাও স্যার বায়ো ক্লাস। তাহলে আমরা আগের দিন যে টপিকটা ডিসকাস করছিলাম সেটা তো বায়োমলিকুলসের মানে চ্যাপ্টারটার নামটা কী ছিল? সেটা ছিল সজীব কোষের রাসায়নিক উপাদান, যেটা আমাদের কিন্তু একাদশ শ্রেণীর জন্য যেমনভাবে ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট আমাদের মেডিকেল এন্ট্রান্সের জন্য। আমরা আজকে দেখো একটু অ্যামাইনো অ্যাসিডস পার্টটাকে নিয়ে ডিসকাস করব, আর একটু আমরা প্রোটিনের গঠন তার সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করব। মানে আজকে যে পার্টটা আমরা ডিসকাস করব তোমাদের একাদশ শ্রেণীতে কোশ্চেন আসার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝে গেছো ব্যাপারটা? তাহলে তোমাদের সবাইকে আজকে আমাদের এই স্পেশাল ক্লাসে ওয়েলকাম করি। আর কোয়েল, আকাশ, সুমনা, সোহম, দেবাশিস, অন্বেষা, দেবার্ঘ, জাসমিত, অবন্তিকা, দেবদাস, মৌ, কিঙ্কর, বনানী, তিয়াশা, কৃষ্ণেন্দু, মোনালিসা, তোমাদের সবাইকে ওয়েলকাম করি। তোমরা ছাড়াও যারা এখন অনলাইনে আছো এবং পরবর্তীকালে এই ক্লাস দেখবে বা দেখছো সেই সময়, তাদের সবাইকেই এখন এই ক্লাসটাকে ভালো করে কনসেন্ট্রেট করো। আজকের জন্য আমরা কিছু স্পেশাল টপিক নিয়ে ডিসকাশনের মধ্যে আসব। দেখো দেবার্ঘ, তুমি আজকে আমাদের প্রথম এই ক্লাসের মধ্যে খুব ভালো একজন স্টুডেন্ট। ও দেখো, আমাদের আগের দিন আমরা যেটা ডিসকাস করছিলাম, সজীব কোষের মধ্যে অনেক প্রকার রাসায়নিক উপাদান আছে। এই প্রত্যেকটা রাসায়নিক উপাদান আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর এটা আমরা আগের দিন একটু পড়ে অবাক হয়েছিলাম, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা গরিব মানুষ হোক, বড়লোক মানুষ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবার মধ্যে এই সেম সজীব কোষের মলিকুলস বা উপাদানগুলো প্রেজেন্ট আছে। আমরা কেউই আলাদা নই। মানে এই সজীব কোষের রাসায়নিক উপাদান চ্যাপ্টারটা সেই জন্য আমাদের সোশ্যাল দিক থেকে একটা খুব ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বোঝার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা মানুষকে অন্য মানুষের থেকে যে অনেক সময় বলি না, এই গরিব মানুষ, মানে আমরা অনেক সময় আঘাত করি তাদেরকে মানসিকভাবে, সেটা একদমই উচিত নয়। এই ক্লাসের মধ্যে দিয়ে অন্তত সেটা শেখার চেষ্টা করতে হবে আমাদেরকে। দেখো, আমরা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আর অনঅপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের পার্থক্য দেখেছিলাম। আমরা বলেছিলাম, আমরা তোমাকে প্রোটিন হিসাবে যখন খাদ্য গ্রহণ করবে তখন দেখবে যাতে ওই প্রোটিনের মধ্যে এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো প্রেজেন্ট থাকে। তার কারণ এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো তোমার দেহে সংশ্লেষ হয় না, তোমাকে খাদ্যের মাধ্যমেই তোমাকে গ্রহণ করতে হয়। কিন্তু এই নন এসেন্সিয়াল, দ্যাট মিনস অনঅপরিহার্য অ্যামাইনো অ্যাসিডসগুলোকে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা হওয়ার কারণ নেই। বুঝে গেল ব্যাপারটা? কিন্তু আজকে যেটাকে নিয়ে আমরা ডিসকাস করব, তোমাদের এক্সামের জন্য কিন্তু এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কার্যকারী মূলকের ভিত্তিতে। মূলক মানে আমরা ফাংশনাল র্যাডিক্যালস বলি, তাই না? ফাংশনাল গ্রুপ বলি যাকে। সেই ফাংশনাল গ্রুপ মেনলি গ্রুপের ওপর বেস করে আমরা ক্লাসিফাই করব। চলো এবার এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে যখন আমরা ফাংশনাল গ্রুপ অর্থাৎ কার্যকারী মূলকের ওপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করছি, আমরা তিন প্রকার অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি: অ্যাসিডিক, আম্লিক, ক্ষারীয় এবং প্রশম, মানে নিউট্রাল। ইংলিশগুলো তো আমাদের শিখতেই হবে একটু একটু করে, কারণ এনসিইআরটির বই তোমাকে সঙ্গে সঙ্গে পড়তে হবে মেডিকেল এন্ট্রান্সের জন্য। তাহলে এই যে আম্লিক বা অ্যাসিডিক বলছি, এখানে কি থাকে? কেন একটা অ্যামাইনো অ্যাসিডের গঠন আমরা আগের দিন পড়তে গিয়ে দেখেছিলাম, একটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা অ্যামাইন গ্রুপ থাকে, একটা সিওএইচ গ্রুপ থাকে। অ্যামাইন গ্রুপটা হচ্ছে ক্ষারীয় আর সিওএইচ গ্রুপটা হচ্ছে অ্যাসিডিক। সেই জন্য সাধারণ অবস্থায় একটা অ্যামাইনো অ্যাসিড নিউট্রাল হিসাবেই বিহেভ করে। কিন্তু ভালোভাবে কিন্তুটা শোনো, কিন্তু প্রত্যেকটি অণুতে একটি NH2 এবং একাধিক সিওএইচ গ্রুপ থাকে। বুঝতে পারছো? গঠনে দেখলাম একটা NH2 থাকলো কিন্তু একাধিক সিওএইচ, মানে সিওএইচ গ্রুপের সংখ্যা বৃদ্ধি পেল। সেই অ্যামাইনো অ্যাসিড আম্লিক অর্থাৎ অ্যাসিডিক হিসাবে পরিগণিত হবে তখন।
মানে তারা বিহেভ করবে অ্যাজ এ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এমন দুটো এক্সাম্পল শোনো, যারা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এই দুটো কিন্তু খুব কমন এক্সাম্পল অফ দ্য অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? ঋতুশ্রী, সুজয়, অনুষ্কা, দেবদাস, তন্ময়, বর্ষা, প্রদীপ। এবার এই যে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, ক্ষারীয় মানে বেসিক। এবার এই ক্ষারীয় কেন হবে? আমি আগেও তোমায় বললাম, একটা অ্যামাইন গ্রুপ, একটা সিওএইচ গ্রুপ। কি বলবো ঘটনাটা? এখানে একটা সিওএইচ গ্রুপ আছে কিন্তু একাধিক অ্যামাইন গ্রুপ আছে, তাই একে আমরা বলছি ক্ষারীয়। দেখো আমরা সেটাই বলছি, একাধিক NH2 গ্রুপ একটি সিওএইচ গ্রুপ থাকে। উদাহরণগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইসিন, হিস্টিডিন এবং আর্জিনিন, এই তিনটে এক্সাম্পল ভালো করে মাথায় রাখতে পারলেই তোমার অনেকটা কাজ এগিয়ে যাবে। এবার দেখো আর একটা হচ্ছে প্রোসোম। প্রোসোম কথাটার মানে আমরা নিউট্রাল, আমরা শিখেইছিলাম। এখানে কি হয়? একটি NH2 এবং একটি COH গ্রুপ থাকে, অর্থাৎ যতগুলো অ্যাসিডিক ততগুলোই আলটিমেটলি ক্ষারীয় গ্রুপ প্রেজেন্ট থাকবার জন্য অ্যামাইনো অ্যাসিডটা প্রোসোম অর্থাৎ নিউট্রাল। এক্সাম্পল, তার মধ্যে গ্লাইসিন আসছে, অ্যালানিন আসছে। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা আজকে ডিসকাস করে নিলাম, সেটা হচ্ছে কার্যকারী মূলকের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণীবিভাগ। বোঝা গেল? সুমিত, সৌমেন, প্রিয়াংশু, বিষ্ণু, কাজী আহমেদ, তিতাই, আবু সালেম, প্রিয়া, সুদর্শন, পিয়াসু। বোঝা গেল তো? দেখো এবার আমরা অ্যামাইনো অ্যাসিডকে আবার আর একটা ভাবে শ্রেণীবিভাগ করব, সেটা হচ্ছে পার্শ্ব শৃঙ্খল গঠনের ভিত্তিতে। আমরা দেখেছিলাম অ্যামাইনো অ্যাসিড যখন গঠন হচ্ছে তখন তারা কার্বনকে নিয়ে গঠিত হতে চলেছে। কার্বন হচ্ছে তার মেন ব্যাকবোনের মধ্যে আছে। কার্বনের ভ্যালেন্সি 4, মানে ওর কার্বনের 4টে হাত আছে। কার্বন একটা হাতে COH গ্রুপ, একটা হাতে NH2 গ্রুপ, আর একটা হাতে H-কে বা 4 নাম্বার হাতে ও R গ্রুপকে যুক্ত করে আছে। এই R হচ্ছে ভ্যারিয়েবল পার্শ্ব শৃঙ্খল, অর্থাৎ বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই R গ্রুপটাই পরিবর্তিত হয়। এবার এই R গ্রুপটা কি আছে, কেমন ধরনের আছে, তার উপর ভিত্তি করে আমরা অ্যামাইনো অ্যাসিডকে ক্লাসিফিকেশন করব। এবার দেখো পার্শ্ব শৃঙ্খলের ওপর যখন আমরা অ্যামাইনো অ্যাসিডকে শ্রেণী বিভাগ করছি তখন প্রথম আসছে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। তার মানে হচ্ছে পার্শ্ব শৃঙ্খল হিসাবে অ্যারোমেটিক গ্রুপ যুক্ত হয়ে আছে। উদাহরণ টাইরোসিন। এবার পার্শ্ব শৃঙ্খল হিসাবে যখন অ্যালিফ্যাটিক গ্রুপ যুক্ত থাকে তখন একটা যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় তাকে আমরা অ্যালিফ্যাটিক অ্যামাইনো অ্যাসিড বলবো। উদাহরণ একটা মনে রাখবে, যেটা হচ্ছে গ্লাইসিন। পার্শ্ব শৃঙ্খল হিসাবে যখন হেটেরোসাইক্লিক গ্রুপ যুক্ত থাকবে তখন তাকে আমরা একটা এক্সাম্পল দিই, চলো তাকে আমরা বলছি হিস্টিডিন হেটেরোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড। এক গাদা পড়তে যাবে না এগুলো, শুধু করে যেরকম ডেফিনেশন বলছি ঠিক সেইভাবে মনে রাখবে, তার সঙ্গে একটা করে এক্সাম্পল। গঠনগুলো এখন তোমার লাগবে না, যেটা বলছি একদম পাক্কা মনে রাখো। সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ এর সাইড চেন পার্শ্ব শৃঙ্খলের মধ্যে সালফার বর্তমান আছে, তাই একে অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডকে আমরা বলছি সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। উদাহরণ বললে আসবো দুটো এক্সাম্পল, একটা হচ্ছে আমাদের সিস্টিন, আর একটা এক্সাম্পলও মনে রেখো তোমরা, যেটা হচ্ছে মিথিওনিন। এই দুটো এক্সাম্পল ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা অ্যালকোহলিক অ্যামাইনো অ্যাসিড। অ্যালকোহলিক, দ্যাট মিন্স দ্য অ্যালকোহলিক গ্রুপ
তার পার্শ্ব শৃঙ্খলে যুক্ত আছে। এক্সাম্পল সেটা হচ্ছে সেরিন। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিডের ক্লাসিফিকেশন, যেটা তোমার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই বায়োমলিকুলস বা সজীব কোষের রাসায়নিক উপাদান, এই চ্যাপ্টারটা টিচাররা মানে আমরা যেমনভাবে তোমাদেরকে বলছি ঠিক তেমনভাবেই পড়বে। হ্যাঁ, বেশি করে পড়তে যাবে না, অহেতুক ভয় লেগে যাবে, তখন আর ওই চ্যাপ্টারটা পড়া হবে না। আমাদের বিশ্বাস করো, আমাদের ওপর ভরসা করে টিচারদের কথা শুনে এই চ্যাপ্টারটা পড়ো। কিন্তু এবার অ্যামাইনো অ্যাসিড সে তো আর একা একা থাকতে চায় না, সে না অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে বন্ধন দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। কিন্তু প্রশ্ন আসছে, এই দুটো অ্যামাইনো অ্যাসিড কি বন্ধন দ্বারা যুক্ত হয় এবং কেমনভাবে এই বন্ধনীটা তৈরি হয়? আমরা এখন যে বন্ধনীর কথা বলবো, যেটা দুটো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে রাখে, সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। কি বন্ধন? পেপটাইড বন্ধন। কাদের মধ্যে অবস্থান করে? দুটো অ্যামাইনো অ্যাসিডসের মধ্যে। কেন অবস্থান করে? প্রোটিন তৈরির জন্য। কারণ প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের পলিমার স্ট্রাকচার। তাহলে আমরা এই পেপটাইড বন্ধনকে বা বন্ধনীকে ডিফাইন করব কি করে? দুটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গঠিত রাসায়নিক বন্ধন, সেটা হচ্ছে পেপটাইড বন্ধন। আমরা তোমাকে এটা প্রথম অ্যামাইনো অ্যাসিডকে এঁকেছি এখানে। দেখো, কার্বন, NH2, COH, COHটাকে ভেঙে নিয়েছি। এটা হচ্ছে R1, প্রথম অ্যামাইনো অ্যাসিড। যা ইচ্ছে হতে পারে, H হতে পারে, CH2H2, CH2H হতে পারে। এখানে দেখো অ্যামাইনো অ্যাসিড 2 ঠিক পাশাপাশি লিখেছি, COH, CH, R ড্যাশ আর একটা NH2। যখনই দুটো অ্যামাইনো অ্যাসিডকে আমরা পাশাপাশি লিখলাম, প্রথম অ্যামাইনো অ্যাসিড থেকে OH এবং সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড থেকে H পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। H আর OH যুক্ত হলে কি হয়? ওয়াটার হয়, H2O হয়। এবার দেখো সেই H2O বেরিয়ে যাচ্ছে এই দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবার ফলে, আর তখনই তৈরি হচ্ছে যে বন্ধন, তাকে আমরা বলছি পেপটাইড বন্ধন। দেখো আমরা কিভাবে লিখেছি, সেম এই জিনিসটা লিখেছি। এখানে CH আর তার সঙ্গে কি করেছি, এ দেখো C ডবল বন্ড O ছিল তো এইখানটা, এখানেও তাই লিখেছি। আর এখানে কি ছিল, NH ছিল, এই দুটো তো কেটে বেরিয়ে গেল। দেখো এখানেও সেই লিখেছি NH। তাদের দুজনের মধ্যে একটা বন্ধনী যুক্ত করে দিলাম। এই বন্ধনীটাই হচ্ছে পেপটাইড বন্ধন। আর এই পেপটাইড বন্ধন দেখো এই দুটো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে রেখেছে। তোমাকে যদি বলা হয় পেপটাইড বন্ধন বলতে কি বোঝো, তখন কিন্তু এই কোশ্চেনের জন্য এইভাবে অ্যান্সারটা লিখতে হবে তোমাকে। চলো এবার নেক্সট কোশ্চেন যাই, আমরা নেক্সট টপিক ডিসকাস করব, যেটা হচ্ছে প্রোটিনের গঠন। এবার একটা ভালো করে বোঝো, প্রোটিন সেটা তো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, কিন্তু প্রোটিনটা ফাংশনাল বা কার্যকারী হতে গেলে তাকে অনেক বেশি মডিফিকেশন করতে হয় স্ট্রাকচারের মধ্যে। যেমন আমি তোমার এক্সাম্পল ধরে বলি, মনে করো সাপোজ আমাদের স্বর্ণালী হতে পারে, বনানী হতে পারে, সুমনা হতে পারে, কৌশিক হতে পারে, দেবাশিস হতে পারে। ওরা যখন একদম ছোট ছিল, খুব সরল ছিল, তাই তো, এখনও আছে সরল। তারা যখন প্রথম একটা প্রাইমারি স্কুলে পড়তো, তারা কি কোনো ফাংশনাল মানে তারা কোনো কি টাকা ইনকাম করতে পারতো না। তারা যখন কোনো একটা মাধ্যমিক স্কুলে এলো, তাদের বলতে পারো মানসিকতা একটু কমপ্লিকেটেড হলো, কিন্তু সেই দেবাশিসই থাকলো এখানে। এবার যখন তারা উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হলো, তোমাদের মতো স্টুডেন্ট, তারা ইনকাম করতে পারবে? ফাংশনালি অ্যাক্টিভ হবে? তারা হবে না। তারপর দেখো আস্তে আস্তে কেমন ডেভেলপ হচ্ছে বলো তো। প্রথমে ছিল প্রাইমারি স্কুল, তারপর সেকেন্ডারি স্কুল, তারপরে একটা টার্সিয়ারি স্কুলে এলো, মানে উচ্চ মাধ্যমিক লেভেল। তারপর যখন তারা কলেজে ভর্তি হলো, মেডিকেল কলেজে ভর্তি হলো, তারপর যখন তারা 5.5 বছর ধরে পড়াশোনা করলো, তারপরে তারা টাকা ইনকাম করতে পারবে, অর্থাৎ তারা ফাংশনাল অ্যাক্টিভ হয়ে যাবে।
একটা অ্যামাইনো অ্যাসিডগুলো ঠিক নিজেদেরভাবে প্রথমে যুক্ত হয়ে তৈরি করে প্রাইমারি স্ট্রাকচার, সেটা গঠনগতভাবে আরও বেশি জটিল স্ট্রাকচারে পরিণত হতে থাকে, হয়ে তৈরি করে সেকেন্ডারি স্ট্রাকচার, তারপর টার্সারি স্ট্রাকচার, তারপর এই কোয়াটারনারি স্ট্রাকচারে গিয়ে যখন তারা রিচ করে তখন তারা ফাংশনাল হয়, অর্থাৎ কার্যকরী হয়। কার্যকরী মানে ওটা বোঝা গেল না, মানে তুমি ভাবো মাংস খেয়েছো, মাংস খাওয়ার পরে মুখ দিয়ে খেয়েছো, তোমার স্টোমাকে গেছে, স্টোমাক পাকস্থলী, ওখানে গিয়ে কি হয়েছে, পেপসিন বলে পেপসিনোজেন একটা এনজাইম সিক্রেশন হওয়ার পর যেটা পেপসিনে কনভার্সন হয়েছে HCl এর সহায়তায়, সেই পেপসিন হচ্ছে একটা উৎসেচক বা এনজাইম যা প্রোটিন দিয়ে তৈরি, সেই প্রোটিন কার্যকারিতা দেখিয়েছে এবং তোমার খাওয়া মাংস এখানে ডাইজেশন হয়েছে, ব্রেকডাউন হয়েছে, অর্থাৎ পেপসিন প্রোটিনটার কার্যকারিতা দেখানো হয়েছে ওখানে। তোমার রক্তের মধ্যে কে আছে, আরবিসি আছে, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনও তো একটা প্রোটিন। এই প্রোটিনটা যখন এই তোমার কোয়াটারনারি স্ট্রাকচার এক্সিবিট করে তখনই তার ফাংশনাল অ্যাক্টিভিটি চলে আসে। কি ফাংশনাল অ্যাক্টিভিটি? ও অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্র্যাপ করার ক্ষমতা পেয়ে যায়, সেটাই তার অ্যাক্টিভিটি। অর্থাৎ একটা প্রোটিনকে অ্যাক্টিভ হতে গেলে তাকে গঠনগত দিক থেকে অনেক বেশি স্টেবল হতে হবে। তাহলে এই যে চারটে গঠনের কথা আমরা বলছি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি, এগুলো কেমনভাবে তৈরি হয় চলো সেটা দেখাই। তোমার কোশ্চেন আসার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট পার্ট, এটা ভালো করে বুঝতে হবে। প্রথম আমরা বলছি প্রাইমারি প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। অ্যামাইনো অ্যাসিডগুলো কেমনভাবে প্রোটিন তৈরি করে? পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে। প্রাইমারি স্ট্রাকচারের মধ্যে শুধুমাত্র এই গঠনটাই তুমি দেখতে পাবে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক অ্যামাইনো অ্যাসিড তারপর পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে একটা সরল রৈখিক স্ট্রাকচার তৈরি করে তাকেই আমরা বলছি প্রাইমারি স্ট্রাকচার। এবার একটা সরু দড়ির মতো স্ট্রাকচার পেয়েছো, সরু দড়ির মতো স্ট্রাকচারটা নিজেদের মধ্যে পেঁচাচ্ছে পেঁচাচ্ছে পেঁচাচ্ছে, পেঁচিয়ে যে স্ট্রাকচার তৈরি করবে তাকে আমরা বলবো সেকেন্ডারি স্ট্রাকচার। অর্থাৎ প্রোটিনের সরলরৈখিক গঠন ভাঁজ হয়ে পাশাপাশি অবস্থিত অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে বিশেষ যে গঠন তৈরি হয়, অর্থাৎ সেই সুতোর মতো স্ট্রাকচারগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায়। কার দ্বারা? হাইড্রোজেন বন্ধনীর দ্বারা। কি দুটো স্ট্রাকচার তৈরি করে? একটা হচ্ছে আলফা হেলিক্স আর একটা হচ্ছে বিটা প্লেটেড সিট। আলফা হেলিক্স মানে কি? সরলরৈখিক পেপটাইড পেঁচিয়ে গিয়ে এই প্রকার একটা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে স্প্রিংয়ের মতো। চুল, নখ এবং পাখির ঠোঁট ইত্যাদিতে তুমি এই আলফা হেলিক্স ধরনের প্রোটিনের স্ট্রাকচার তুমি দেখতে পাবে। বিটা প্লেটেড সিট, এখানে ওই সরলরৈখিক অ্যামাইনো অ্যাসিডগুলো এমনভাবে নিজেদের মধ্যে যুক্ত হয়ে যাবে অন্য বন্ধন হাইড্রোজেন বন্ধনীর মাধ্যম দিয়ে, যাতে একটা প্লেটের মতো দেখতে লাগবে, তখন তাকে আমি বলবো বিটা প্লেটেড সিট। হাইড্রোজেন বন্ধনী দ্বারা দুই বা ততোধিক পলিপেপটাইড শৃঙ্খল যুক্ত হয়ে এই প্রকার গঠন সৃষ্টি করে। রেশমের ফাইব্রিন প্রোটিনে দেখা যায় এই বিটা প্লেটেড সিট। তুমি পারলে একটা ছোট করে ছবিও দিয়ে দেবে আলফা হেলিক্স এবং বিটা প্লেটেড সিট, যেটা তোমার বইতে আছে। এবার আসবো আমরা টার্সিয়ারি স্ট্রাকচার। আলফা হেলিক্স বা বিটা প্লেটেড সিট ভাঁজ হয়ে নির্দিষ্ট ত্রিমাত্রিক আকৃতি বিশিষ্ট গঠন যখন সৃষ্টি করে, অর্থাৎ আলফা হেলিক্স এবং বিটা প্লেটেড সিট আরও সঙ্গবদ্ধ হয়ে একটা দুজনের মধ্যে এবার যুক্ত হয়ে গেল, হয়ে একটা স্ট্রাকচার তৈরি করছে, তাকে আমরা বলছি টার্সিয়ারি স্ট্রাকচার, যার মধ্যে আলফা হেলিক্স এবং বিটা প্লেটেড সিট দুজনেই যুক্ত থাকলো।
কোথায় পাবে তুমি দেখতে স্ট্রাকচারটা? তুমি পাবে সাধারণত গ্লোবিউলার প্রোটিনে দেখা যায়, যেমন হিস্টোন বলে একটা প্রোটিনের মধ্যে। এবার আসবো কোয়াটার্নারি স্ট্রাকচার। অনেকগুলো পলিপেপটাইড যখন অসমযোজী বন্ধনে সাহায্য যুক্ত হয়ে নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন সৃষ্টি করে এবং প্রোটিনের সেই গঠনকে আমরা চতুর্মাত্রিক গঠন কোয়াটার্নারি স্ট্রাকচার বলবো। যেমন হিমোগ্লোবিন তৈরি হতে গেলে দুটো আলফা হেলিক্স, রাইট, আর দুটো বিটা প্লেটেড সিট, মানে চারটে প্রোটিন, চারটে অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত স্ট্রাকচার আয়রনের সাহায্য নিয়ে তারা একটা প্রোটিনের স্ট্রাকচার গঠন করে। তখন হিমোগ্লোবিন, এই যে প্রোটিন, তার কার্যকারী রূপ পায়। এই যে স্ট্রাকচার, তাকে আমরা বললাম কোয়াটার্নারি স্ট্রাকচার। বোঝা গেল ব্যাপারটা? যেমন এক্সাম্পল হিসেবে তুমি হিমোগ্লোবিনের নাম লিখবে। এইটা ভালো করে মনে রাখবে, এই প্রোটিনের গঠন বিন্যাস। শুধুমাত্র এই পয়েন্টগুলো লিখবে যেগুলো তোমায় বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটু ছবি দিয়ে দেবে। তাহলে আজকের জন্য তোমার প্রথম কোশ্চেন থাকলো, আজকের হোমওয়ার্কের একটু কোশ্চেন লিখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে, কার্যকারী মূলকের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ করো। সেকেন্ড কোশ্চেন লেখো, পার্শ্ব শৃঙ্খল গঠনের ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিডের শ্রেণী বিভাগ করো। তারপর লেখো, অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনী গঠন সম্বন্ধে যাহা জানো লেখো। 4 নম্বর কোশ্চেন, এটা 5 মার্কসের কোশ্চেনও আসতে পারে। প্রোটিনের গঠন বিন্যাস সংক্ষেপে বর্ণনা করো। প্রোটিনের গঠন বিন্যাস সংক্ষেপে বর্ণনা করো। এইগুলো হচ্ছে তোমার হোমওয়ার্কের কোশ্চেন। তাহলে আজকে আমরা এতখানি পড়লাম। আমাদের সজীব রাসায়নিক কোষের উপাদানের একটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আজকের এই ক্লাসটা। আর তোমাদের পরের উইক থেকে জুম ক্লাসের থ্রু দিয়ে আমরা কি করতে চলেছি, তোমাদেরকে আমাদের এনইটি এনসিইআরটি লেভেলের স্পেশাল ক্লাস শুরু হচ্ছে, তাই তো? ওই ক্লাসে তোমরা যারা রেজিস্ট্রেশন করেছো অলরেডি, তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই অ্যান্ড ওয়েলকাম করি আমাদের ওই নতুন ক্লাসে। এখনও যারা রেজিস্ট্রেশন করছো তারাও রেজিস্ট্রেশন করো। আর জুম অ্যাপসে ক্লাস করবার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম করলাম। একটু কষ্ট হয়তো হবে সবাইকে, কিন্তু আমরাও ফিসটাও এমন একটা রাখার চেষ্টা করেছি যাতে তোমরা সবাই অ্যাফিল করতে পারবে এবং তোমরা একটা সিস্টেমের মধ্যে আসবে যে আমাকে এই সময় ক্লাস করতে হবে, এই সময় টেস্ট দিতে হবে। এতে না হলে মেডিকেল লেভেলের জন্য সিরিয়াসনেসটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে আসছে না। এবং প্রত্যেক উইকে মক টেস্ট থাকবে। বুঝতে পারছো, একটা সিস্টেমের মধ্যে বাধা ধরার মধ্যে আসতে হবে। সেই জন্য আমরা ফিসটা মেডিকেলের এন্ট্রান্স লেভেলের ক্লাসের ফিজ অপেক্ষে তুমি যদি তুলনা করো ব্যাপারটা, তার থেকে কিন্তু অনেকটাই কম ফিজ। বুঝতে পারছো, রাইট? সেজন্য তোমাদের সবাই পার্টিসিপেশন আশা করি। একটু কষ্ট কয়েকজনের হবে হয়তো, কিন্তু বেশি কিছু বড় কিছু পেতে গেলে তোমাকে সেই স্যাক্রিফাইস করতেই হবে। তাহলে আজকে আমাদের ক্লাসটা এতখানি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম করি আমাদের সেই জুম ক্লাসে পার্টিসিপেট করবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।